আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ক্লাসে আমরা উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো এই প্রশ্নটি নিয়ে আলোচনা করব। অনেক বড় প্রশ্ন, তাই পয়েন্ট ওয়াইজ এটাকে আমরা উপস্থাপন করব। এখানে একটা কথা বলি, এই প্রশ্নের জন্য অবশ্যই একটা চিত্রের প্রয়োজন আছে। সেখানে দেখো, একদম সহজ একটা চিত্র আমি উপস্থাপন করছি, এর থেকে জটিল চিত্র দেওয়ার তোমাদের কোনো দরকার নেই। স্তরগুলোকে অবশ্যই তার উচ্চতা অনুযায়ী তোমরা সাইডে দেখাবে, আর আমার এখানে জায়গার অভাবে বুঝতেই পারছো আমি মাঝে লিখেছি। স্তরগুলোর নাম তোমরা বাম দিকে লিখবে। ক্লিয়ার? তো চলো শুরু করি। এর জন্য আমরা ভূমিকা হিসেবে ব্যবহার করব বায়ুমণ্ডল কাকে বলে। কাকে বলে আমরা আগের ক্লাসে অবশ্যই পড়ে নিয়েছি বা জানি, সেটাই এখানে তুলে দেব। ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত যে অদৃশ্য গ্যাসীয় আবরণ পৃথিবী পৃষ্ঠকে বা ভূপৃষ্ঠকে বেষ্টন করে রয়েছে তাকে বায়ুমণ্ডল বলে। বিষয়টা আমরা আগের ক্লাসে আলোচনা করে নিয়েছি, তাই সরাসরি মূল প্রশ্নে আমরা চলে যাচ্ছি। ক্লিয়ার? মূল প্রশ্নের জন্য আমরা হেডিং দিয়ে দিয়েছি উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডলের স্তর বিন্যাস। কিভাবে শুরু করব? একটা সেন্টেন্স শুধু লিখব, উচ্চতা ও উষ্ণতার তারতম্য অনুসারে বায়ুমণ্ডল 6টি স্তরে বিভক্ত। 6টি স্তরে বিভক্ত। ক্লিয়ার? 6টি স্তর পরপর আমরা আলোচনা করার সময় বিষয়টা দেখিয়ে দেব। তো চলে যাই প্রথম স্তর, ট্রপোস্ফিয়ার কাকে বলে? বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তরটি ট্রপোস্ফিয়ার নামে পরিচিত। এখানে অনেক স্তর, চিত্রে একবার বিষয়টা দেখিয়ে দিই। স্তরগুলো আমার আগে থেকে আঁকা আছে। সব থেকে নিচে এখানে রয়েছে ভূপৃষ্ঠ, এই ভূপৃষ্ঠের সংলগ্ন একবার স্তর, সব থেকে নিচের স্তর অর্থাৎ ভূপৃষ্ঠের সঙ্গে লেগে আছে যে স্তরটি, এই স্তরটি। ক্লিয়ার? এই স্তরটিকে ট্রপোস্ফিয়ার বলা হয়েছে। বোঝা গেছে নিশ্চয়ই? এখানে প্যারাগ্রাফ করে আমরা আর একটা বিষয় জানাবো। এর অপর নাম ক্ষুব্ধ মণ্ডল। ক্লিয়ার? এর আরও একটি নাম রয়েছে, একে ঘনমণ্ডলও বলা হয়। সেই কথাটাও আমরা এখানে যোগ করে দিতে পারি, একে ঘনমণ্ডলও বলা হয়। ক্লিয়ার? বিস্তার, কেন ক্ষুব্ধমণ্ডল, কেন ঘনমণ্ডল, আমরা পরবর্তী সময়ে গিয়ে আলোচনা করব। বিস্তার, এই স্তরটি ভূপৃষ্ঠ থেকে উপরের দিকে কত দূর পর্যন্ত বিস্তৃত? কিভাবে দেব? স্তরটি একদম সংক্ষেপে, স্তরটি এক নিরক্ষীয় অঞ্চলে 18 কিমি। 2 ক্রান্তীয় অঞ্চলে 12 থেকে 14 কিমি এবং 3 মেরু অঞ্চলে 7 থেকে 8 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। একদম যেভাবে আমি এখানে উপস্থাপন করলাম, এর বাইরে
কিচ্ছু বলার দরকার নেই এবং আশা করছি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। ভূপৃষ্ঠ থেকে 18 কিমি, আমরা এখানে 18 কিমি উচ্চতায় দেখিয়েছি, কিন্তু সেটা নিরক্ষীয় অঞ্চলে। মেরু অঞ্চলে এর উচ্চতাটা কিন্তু কমে যায় 7 থেকে 8 কিমি। আবার ক্রান্তীয় অঞ্চলে অর্থাৎ কর্কট ক্রান্তি মকর ক্রান্তীয় অঞ্চলে 12 থেকে 14 কিমি এর উচ্চতা থাকে। ক্লিয়ার? চলে যাই উপাদান। টপোস্ফিয়ার কোন কোন উপাদান দ্বারা গঠিত? ক্লিয়ার? স্তরটি আমি বলেছি সংক্ষেপে আমরা বিষয়টাকে সম্পূর্ণ বিষয় দেব, কিন্তু বর্ণনাত্মক করব না। ক্লিয়ার? স্তরটি 1 গ্যাসীয় উপাদানের 75%, 2 জলীয় বাষ্প এবং 3 জৈব ও অজৈব কণিকা দ্বারা গঠিত। বোঝা গেছে? বুঝতে নিশ্চয়ই কোনো অসুবিধা হওয়ার কথাই নয়। ক্লিয়ার? এবার দেখে নিই টপোস্ফিয়ারের বৈশিষ্ট্য। টপোস্ফিয়ারের কি কি বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি। প্রথম বৈশিষ্ট্য, এই স্তরে জীব জগৎ বসবাস করে। ক্লিয়ার? যেহেতু সর্বনিম্ন স্তর ভূপৃষ্ঠের সঙ্গে লেগে রয়েছে, ফলে স্বাভাবিকভাবে আমরা কোথায় বাস করছি? ভূপৃষ্ঠের উপরে। ফলে স্বাভাবিকভাবেই ওই স্তরের মধ্যে আমরা বসবাস করছি। ওই স্তর থেকেই আমরা গ্যাসীয় উপাদান সংগ্রহ করে বেঁচে থাকছি, অক্সিজেন সংগ্রহ করে বেঁচে থাকছি। ক্লিয়ার? তাহলে প্রথম বৈশিষ্ট্য আমরা পেয়ে গেলাম। দ্বিতীয় বৈশিষ্ট্য, স্তরটিতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে, আচ্ছা উচ্চতা বৃদ্ধি না লিখে স্তরটিতে প্রতি কিমি উচ্চতা বৃদ্ধিতে 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড হারে উষ্ণতা কমে। ক্লিয়ার? প্রতি কিমি, ভূপৃষ্ঠ থেকে 1 কিমি উপরে উঠলাম, 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে গেল। তার থেকে আরও 1 কিলোমিটার উপরে গেলে আরও 6.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কমে গেল। তৃতীয় বৈশিষ্ট্য, স্তরটির সর্বোচ্চ সীমায় একেবারে 18 কিমি উচ্চতায় স্তরটির সর্বোচ্চ সীমায় উষ্ণতা থাকে -80 ডিগ্রি সেলসিয়াস। এভাবে কমতে কমতে 18 কিলোমিটার উচ্চতায় গিয়ে এর তাপমাত্রা থাকে কত? -80 ডিগ্রি সেলসিয়াস। 4 নম্বর বৈশিষ্ট্য, আর কি বৈশিষ্ট্য পাই? এই স্তরটিতে জলীয় বাষ্প থাকায়, কি থাকায়? জলীয় বাষ্প থাকায়, আমরা আগের পয়েন্টে দিয়ে দিয়েছি, জলীয় বাষ্প থাকায় স্তরটিতে মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত প্রভৃতি হয়ে থাকে বা ঘটে থাকে। ক্লিয়ার? যেহেতু স্তরটিতে মেঘ, ঝড়, বৃষ্টি, বজ্রপাত ইত্যাদি ঘটনা ঘটতে থাকে, তাই স্তরটিকেই ক্ষুব্ধমণ্ডল বলে। ক্ষুব্ধমণ্ডল বলে। ক্লিয়ার? কেন ক্ষুব্ধমণ্ডল আমরা আগে বলেছিলাম যে বলে দেব, তাই ক্ষুব্ধমণ্ডল বলে। 5, স্তরটির ঘনত্ব তুলনামূলকভাবে অনেক বেশি, বা স্তরটির ঘনত্ব সব থেকে বেশি হওয়ায় এর নাম হয়েছে ঘনমণ্ডল। ক্লিয়ার? এখানে বায়ুর ঘনত্ব সব থেকে বেশি, তাই স্তরটির নাম হয়েছে ঘনমণ্ডল।
চলে যাই গুরুত্ব। স্তরটির গুরুত্ব কোথায়? এর একটি বিশেষ উল্লেখযোগ্য গুরুত্ব রয়েছে। কি করে স্তরটিতে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি সংঘটিত হয়। এটাই এর গুরুত্ব। এই স্তরেই কেবল জলীয় বাষ্প ঘনীভূত হয়ে বৃষ্টি ঘটে। যে বৃষ্টি আমরা দেখেছি সেই বৃষ্টি এই স্তরেই ঘটে থাকে। এটাই এর গুরুত্ব। ক্লিয়ার? দ্বিতীয় স্তর স্ট্র্যাটোস্ফিয়ার। এই স্ট্র্যাটোস্ফিয়ারের বর্ণনায় যাওয়ার আগে আরেকটি বিশেষ পয়েন্ট নিয়ে আমরা একটু আলোচনা করে নিই। ট্রপোপজ। এই ট্রপোপজ বিষয়টা কি? আমরা এর আগের স্তর বা প্রথম স্তর কোনটা আলোচনা করেছি? ট্রপোস্ফিয়ার। এখন আলোচনা করতে চলেছি স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের উপরের স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। এই দুই স্তরের মিলন অঞ্চলকে বলা হয় ট্রপোপজ। এটুকুই কেবল এই প্রশ্নের জন্য আমরা দিয়ে দেব, এর বাইরে আর কিছু দেব না। এই পয়েন্টটা তোমরা এই প্রশ্নের জন্য ব্যবহার করতেও পারো, না করলেও কোনো অসুবিধা নেই। তাই আমরা একটা লাইনের মধ্যে দিয়ে দেব ট্রপোপজ ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের সন্ধিস্তর। ব্যাস, এর বাইরে আর এখানে একটি শব্দ আমরা ব্যবহার করব না। ক্লিয়ার? এটা নিয়ে অবশ্যই পরে আমরা ক্লাস করব। চলে যাই স্ট্র্যাটোস্ফিয়ারের বর্ণনায়। একদম সহজে কিভাবে দেব? ট্রপোস্ফিয়ারের উপরে অবস্থিত স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার নামে পরিচিত। ব্যাস, নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নেই। এর উপরের স্তরটি স্ট্র্যাটোস্ফিয়ার নামে পরিচিত। এখানে প্যারাগ্রাফ করে আরেকটা বিষয় জানাবো। এর অপর নাম শান্তমণ্ডল। আমরা যত সম্ভব চেষ্টা করব ভাষা কম প্রয়োগ করতে। ক্লিয়ার? বিস্তার। স্তরটি 18 কিমি উচ্চতা থেকে 50 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। ক্লিয়ার? বা এভাবে বলতে পারো স্তরটি 18 থেকে 50 কিমি উচ্চতার মধ্যে অবস্থিত। ক্লিয়ার? বা বিস্তৃত। উপাদান। স্তরটি কেবলমাত্র গ্যাসীয় উপাদান দ্বারা গঠিত। এখানে আর অন্য কিছু নেই। আমরা ট্রপোস্ফিয়ারে 3 ধরনের উপাদান দেখেছিলাম, তাই তো? চলে যাই বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য এবারে আমরা পরপর পয়েন্ট আকারে আগের মতো আলোচনা করে দেব। প্রথম বৈশিষ্ট্য, স্তরটির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। ক্লিয়ার? নিচেরটায় দেখেছিলাম উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কমছিল, এখানে কিন্তু উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। 2, সর্বোচ্চ সীমায় উষ্ণতা কত থাকে? স্তরটির সর্বোচ্চ সীমায় উষ্ণতা থাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কত ছিল? -80 ডিগ্রি। সেখান থেকে বাড়তে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে পৌঁছে যায়। ক্লিয়ার? 3 নম্বর বৈশিষ্ট্য, কেবলমাত্র গ্যাসীয় উপাদান, তার মানে জলীয় বাষ্প নেই, সেই কথাটাই আনবো। স্তরটিতে জলীয় বাষ্প না থাকায় এখানে
ঝড় বৃষ্টি বজ্রপাত কিছুই হয় না, কিছুই হয় না, অর্থাৎ শান্ত ভাব বিরাজ করে, শান্ত ভাব বিরাজ করে। ক্লিয়ার? তাই স্তরটির নাম হয়েছে শান্তমণ্ডল। নিশ্চয়ই বোঝা গেছে। এবারে 4 নম্বর বৈশিষ্ট্য, স্তরটির 20 থেকে 30 কিমি এই উচ্চতাটাতে, স্তরটির 20 থেকে 30 কিমি উচ্চতায় ওজোন গ্যাসের O3 ওজোন গ্যাসের আধিক্য লক্ষ্য করা যায়, আধিক্য লক্ষ্য করা যায়। ক্লিয়ার? কোথায়? স্তরটির 18-র পর 2 কিমি বাদ দাও, 2 কিমি ছেড়ে দিয়ে তারপরে 20 থেকে 30 এই জায়গাটার মধ্যে কি হচ্ছে, ওজোন গ্যাসের আধিক্য লক্ষ্য করা যায়। তাই ওই স্থানটি বা ওই অঞ্চলটি ওজোনোস্ফিয়ার নামে পরিচিত, ওজোনোস্ফিয়ার নামে পরিচিত। ক্লিয়ার? এখানে এরপর আমরা একটা আলাদা পয়েন্ট নিয়ে আসব, তীর চিহ্ন দিয়ে আমরা পয়েন্টটার উল্লেখ করব। কি সেই বিশেষ পয়েন্ট? না, এই স্তরটিতে এক বিশেষ মেঘ সৃষ্টি হতে দেখা যায়। ক্লিয়ার? সেই মেঘটা অবশ্য শীতকালে আন্টার্কটিকা মহাদেশের উপরেই প্রধানত এই মেঘটা সৃষ্টি হয়ে থাকে। বরফের কুচি দিয়ে তৈরি মেঘ, এক কথায় বলা যায়। বরফ দ্বারা এই মেঘটা তৈরি হয়। এই মেঘ দিয়ে কিন্তু কোনো বৃষ্টিপাত হয় না। কি সেই মেঘের নাম? সেই নামটা আমরা এই স্তরেই মৌক্তিক মেঘ সৃষ্টি হতে দেখা যায়। ক্লিয়ার? মৌক্তিক মেঘ সৃষ্টি হতে দেখা যায়। এই মৌক্তিক মেঘের আরও অনেকগুলো নাম রয়েছে, সেই নামগুলো আমি এখানে পাশে দিয়ে দিচ্ছি, তোমরা যে কোনো একটা নাম ব্যবহার করলেও হবে। একে শুক্তি মেঘও বলে, শুক্তি মেঘ। একে ন্যাকরেয়াস মেঘ বলা হয়, ন্যাকরেয়াস। শর্ট কোশ্চেন হিসেবে তোমাদের কাজে লাগবে। একে আরও একটা নামে ডাকা হয়, মাদার অফ পার্লস ক্লাউড। ক্লিয়ার? তোমরা একটা যে কোনো নাম দিয়ে প্রশ্নটা শেষ করবে, কিন্তু এইগুলো তোমরা জেনে রাখবে যাতে তোমাদের শর্ট কোশ্চেনে কাজে লাগে। এরপরে চলে আসি এই স্তরটির গুরুত্ব কোথায়। প্রথম গুরুত্ব, দুটো বিশেষ গুরুত্ব আছে, সেই দুটোই আমরা উল্লেখ করব। স্তরটিতে শান্ত ভাব বিরাজ করায় এই স্তরের উপর দিয়ে জেট প্লেন চলাচল করে। শান্তভাব বিরাজ করায়, আচ্ছা, শান্তভাব বিরাজ করায় স্তরটির উপর দিয়ে জেট প্লেন চলাচল করে। দ্বিতীয় বৈশিষ্ট্য, এই দ্বিতীয় গুরুত্ব, এই গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট। কি? স্তরটির ওজোন গ্যাস সূর্য থেকে আগত অতি বেগুনি রশ্মিকে শোষণ করে নিয়ে জীবজগৎকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছে। ক্লিয়ার? তাহলে এই স্তরের এই দ্বিতীয় গুরুত্বটি মারাত্মক একটা উপকারী গুরুত্ব। ক্লিয়ার? 3 নম্বর স্তর, মেসোস্ফিয়ার। এই মেসোস্ফিয়ারের বর্ণনা যাওয়ার আগে এখানেও একটি বিশেষ স্তরের কথা আমরা একটু জেনে নেব, স্ট্র্যাটোপজ। ক্লিয়ার?
কাকে বলে। আগের টপোপজের মতোই বিষয়টা, ফলে এখানে নতুন করে বোঝানোর কিছু নেই। স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের সন্ধিস্তরই স্ট্র্যাটোপজ নামে পরিচিত। ক্লিয়ার? বা স্ট্র্যাটোপজ হলো স্ট্র্যাটোস্ফিয়ার ও মেসোস্ফিয়ারের সন্ধিস্তর। ক্লিয়ার? এরপর আমরা সরাসরি 3 নম্বর স্তর মেসোস্ফিয়ারের বর্ণনায় চলে আসি। কিভাবে শুরু করব? একই রকমভাবে স্ট্র্যাটোস্ফিয়ারের উপরের স্তরটি মেসোস্ফিয়ার নামে পরিচিত। আশা করছি মনে রাখতে কোনো অসুবিধে হবে না। এটা হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, এর ঠিক উপরে যে স্তরটা রয়েছে তার নাম মেসোস্ফিয়ার। ক্লিয়ার? বিস্তার কতটা অঞ্চল জুড়ে সে অবস্থান করছে? স্তরটি 50 কিমি থেকে 80 কিমি উচ্চতার মধ্যে অবস্থিত। ক্লিয়ার? 50 থেকে 80 এই জায়গাটার মধ্যে যে স্তরটি রয়েছে তার নাম মেসোস্ফিয়ার। উপাদান, কি উপাদান দ্বারা স্তরটি গঠিত হয়েছে? খুবই পাতলা গ্যাসীয় উপাদান দ্বারা স্তরটি গঠিত। একটু মনে করিয়ে দেওয়ার চেষ্টা করি। গ্যাসীয় উপাদান, তার সঙ্গে জলীয় বাষ্প এবং জৈব কণিকা, প্রথম স্তর। দ্বিতীয় স্তরে কেবল গ্যাসীয় উপাদান, এখানেও গ্যাসীয় উপাদান কিন্তু সেটি খুব পাতলা অবস্থায় রয়েছে। এইটুকু শুধু পার্থক্য। ঠিক এইভাবে ভেবে পড়বে, তাহলে আর মনে রাখতে কোনো অসুবিধা হবে না। বৈশিষ্ট্য, এই স্তরের কি কি বৈশিষ্ট্য আমরা পেয়ে থাকি? প্রথম বৈশিষ্ট্য, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্তরটিতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা হ্রাস পেতে থাকে। প্রথমটাতে আমরা তাই পেয়েছিলাম। দ্বিতীয় স্তরে কি দেখেছিলাম? উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাও বাড়ছিল। এখানে আবার গিয়ে কি পেলাম না, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে আবার উষ্ণতা হ্রাস পাচ্ছে। তাহলে হ্রাস পেতে পেতে সর্বোচ্চ সীমায় গিয়ে উষ্ণতা কত থাকে? স্তরটির সর্বোচ্চ সীমায় উষ্ণতা থাকে -90 ডিগ্রি সেলসিয়াস। কমতে কমতে -90 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। আর বিশেষ কিছু বৈশিষ্ট্য আমাদের এখানে নেই। এরপরে আমরা একটি বিশেষ পয়েন্ট আনবো প্যারাগ্রাফ করে। কিভাবে? এই স্তরেও, স্ট্র্যাটোস্ফিয়ার আমরা দেখেছিলাম মেঘ সৃষ্টি হতে, এই স্তরেও একটি বিশেষ মেঘ সৃষ্টি হয়, তার নামটা আমরা এখানে জানিয়ে দেব। এই স্তরে একটি বিশেষ মেঘ সৃষ্টি হয়, বা ডাইরেক্ট নামটা দিয়েও দিতে পারো। এই স্তরে নৈশদ্যুতি বা এর অপর নাম নকটিলুসেন্ট মেঘ সৃষ্টি হয়। ক্লিয়ার? তাহলে এই স্তরে একটি মেঘ পেলাম, তার নাম কি? নৈশদ্যুতি বা নকটিলুসেন্ট মেঘ বলা হয়। ক্লিয়ার? 4 নম্বর স্তর থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারের বর্ণনার আগে আমরা দেখে নিই মেসোপজ কি। একই বিষয়, আমরা এর আগে দুটো পজ দেখে নিয়েছি, সেই কথাটাই এখানে আসবে। মেসোপজ হলো মেসোস্ফিয়ার ও থার্মোস্ফিয়ারের সন্ধিস্তর। ক্লিয়ার? এরপর আমরা থার্মোস্ফিয়ারের বর্ণনায় চলে যাই। একই রকমভাবে বর্ণনা শুরু করব। মেসোস্ফিয়ারের উপরের
উপরের স্তরটি থার্মোস্ফিয়ার নামে পরিচিত। প্যারাগ্রাফ করে জানিয়ে দেব, এই স্তরটির অপর নাম আয়নোস্ফিয়ার। আয়নোস্ফিয়ার। ক্লিয়ার? এত দূর পর্যন্ত বুঝতে কোনো অসুবিধা নেই। চলে যাই বিস্তারে। স্তরটি কত উচ্চতা থেকে কত উচ্চতা পর্যন্ত বিস্তৃত? স্তরটি 80 কিমি থেকে 80 কিমি উচ্চতা থেকে 500 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। উপাদান, এই স্তরটি উপাদান কি উপাদান দ্বারা গঠিত? স্তরটিতে বায়ু আয়নিত অবস্থায় রয়েছে। আয়নিত অবস্থায় রয়েছে। মনে রাখার জন্য আর একবার বিষয়টা বলে দিই। প্রথম যে স্তরটা 3 ধরনের উপাদান ছিল, গ্যাসীয় উপাদান, জলীয় বাষ্প এবং জৈব অজৈব কণিকা। গ্যাসীয় মেসোস্ফিয়ারে পাতলা গ্যাসীয় আবরণ, এখানে বায়ু আয়নিত অবস্থায় রয়েছে। পরপর স্টেপ ওয়াইজ মনে রাখবে, তাহলে বিষয়টা মনে রাখতে কোনো অসুবিধে হবে না। এরপরে চলে যাই স্তরটির বৈশিষ্ট্য। এই স্তরটির কি বৈশিষ্ট্য রয়েছে? প্রথম বৈশিষ্ট্য আমরা দেব, উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে স্তরটিতে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা কি হয়? দ্রুত হারে। এই শব্দটা এখানে যোগ করলাম। নিচেরটাতে উষ্ণতা হ্রাস পায়, পরেরটাতে পেয়েছিলাম বৃদ্ধি পায়, আবার হ্রাস পায়, এখানেও আবার বৃদ্ধি পায়, কিন্তু সেটা দ্রুত হারে বৃদ্ধি পায়। ক্লিয়ার? সর্বোচ্চ সীমায় উষ্ণতা কত দ্রুত হারে বৃদ্ধি পেয়ে সর্বোচ্চ সীমায় উষ্ণতা কত গিয়ে পৌঁছায়? স্তরটির সর্বোচ্চ সীমায় উষ্ণতা থাকে 1200 ডিগ্রি সেলসিয়াস। মতান্তরে এটাকে 1500 ডিগ্রিও বলা হয়, তবে তোমরা 1200 ডিগ্রিকেই লিখবে। ক্লিয়ার? এরপরে চলে যাই এই স্তরটির গুরুত্ব। এই স্তরটির বেশ কিছু ইম্পর্টেন্ট গুরুত্ব রয়েছে, অবশ্যই সেগুলো তোমরা পরপর তুলে দেবে। 1, প্রথম গুরুত্ব। এই স্তর আমরা এর আগে কি দেখেছি? ওজোনোস্ফিয়ার বলে একটা বিষয় আমরা পেয়েছিলাম। কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ারে। এবং সেখানে দেখেছিলাম এই ওজোন সূর্যের অতিবেগুনি রশ্মিকে শোষণ করে। আয়নোস্ফিয়ারও কিন্তু সেই একই কাজ করে, তার সঙ্গে আরও কিছু বার্তা কাজ করে। কি করে? স্তরটি সূর্যের অতিবেগুনি রশ্মি, রঞ্জন রশ্মি শোষণ করে নেয়। ক্লিয়ার? এই স্তরটি সূর্য থেকে আগত অতিবেগুনি রশ্মি এবং রঞ্জন রশ্মিকে শোষণ করে নিয়ে জীবগুলোকে রক্ষা করে। দ্বিতীয় বৈশিষ্ট্য, স্তরটিতে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। স্তরটিতে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়ে পুনরায় পৃথিবীতে ফিরে আসে। বিষয়টা কীরকম? বেতার আর কেন্দ্র থেকে যে সমস্ত আমাদের প্রোগ্রাম প্রেরণ করা হয় তা প্রথমে সরাসরি ঊর্ধ্বাকাশে গিয়ে এই স্তরে বাধা খায়, এই স্তর থেকে প্রতিফলিত হয়ে আবার পৃথিবীতে ফিরে আসে এবং আমরা সেটাকে রেডিওতে আমরা তার খবর বা নানান অনুষ্ঠান আমরা শুনতে পাই। যদিও বর্তমানে এই কাজটা কে করে? উপগ্রহের মাধ্যমে করা হয়, ফলে আমরা অনেক স্পষ্ট বা সুন্দরভাবে শুনতে পাই। কিন্তু
থার্মোস্ফিয়ারও ঠিক ওই কাজটা করে থাকে। ক্লিয়ার? 3 নম্বর পয়েন্ট, এই স্তরটি বিজ্ঞানীদের অনুমান এই স্তরটিতেই মেরু প্রবাহ সৃষ্টি হয়। মেরু প্রবাহ কি নিশ্চয়ই জানো? যখন মেরু অঞ্চলে একটানা 6 মাস রাত্রি চলে সেই সময় আকাশে রামধনুর মতো এক আলোর সৃষ্টি হয়, যাকে আমরা মেরুপ্রভা বা অরোরা বা মেরুজ্যোতি বলে থাকি। ক্লিয়ার? সেই মেরুপ্রভা বা মেরুজ্যোতি বিজ্ঞানীদের অনুমান এই থার্মোস্ফিয়ার স্তর থেকেই উৎপত্তি লাভ করে। ক্লিয়ার? তাই বললাম মেরুপ্রভা এই স্তরেই সৃষ্টি হয়। এই গেল এর প্রধান 3টি গুরুত্ব। ক্লিয়ার? 5 নম্বর স্তর এক্সোস্ফিয়ার। কীভাবে শুরু করব? আগের মতোই, থার্মোস্ফিয়ারের উপরের স্তরটি এক্সোস্ফিয়ার নামে পরিচিত। একই কথা আমরা লিখছি যাতে তোমাদের বলতেও সুবিধা, মনে রাখতেও সুবিধা। বিস্তার কতটা এই জায়গাটা তোমাদের মনে রাখতে হবে। স্তরটি 500 কিমি উচ্চতা থেকে 750 কিমি উচ্চতা পর্যন্ত বিস্তৃত। উপাদান, কি উপাদান দ্বারা স্তরটি গঠিত? স্তরটি প্রধানত হাইড্রোজেন ও হিলিয়াম দ্বারা গঠিত। হাইড্রোজেন এবং হিলিয়াম দ্বারা গঠিত। ক্লিয়ার? বৈশিষ্ট্য, স্তরটার দুটো একটা বৈশিষ্ট্য আমরা তুলে দেব। 1, স্তরটির উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। এখানে একটা বিষয় খেয়াল করো, প্রথম স্তরে উচ্চতা হ্রাস, উচ্চতা বৃদ্ধি, উচ্চতা হ্রাস, উচ্চতা বৃদ্ধি। পঞ্চম স্তরে এসে পেলাম একটার পর একটা পেয়েছিলাম। এখানে কিন্তু থার্মোস্ফিয়ারে উষ্ণতা বৃদ্ধি পেয়েছে, এখানেও উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। ক্লিয়ার? উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে উষ্ণতা বৃদ্ধি পায়। দ্বিতীয় বৈশিষ্ট্য, এরপর আমরা কি দিচ্ছিলাম? সর্বোচ্চ সীমায় উষ্ণতা কত থাকে। এখানে আমরা একটু নতুনভাবে দেব। এই স্তরটিতে গড়ে 1200 ডিগ্রি সেলসিয়াস থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বিরাজ করে। ক্লিয়ার? বোঝা গেছে? নতুন করে বোঝানোর কিচ্ছু নেই। চলে যাই পরের স্তরে, ম্যাগনেটোস্ফিয়ার। একই রকমভাবে এক্সোস্ফিয়ারের উপরের স্তরটি ম্যাগনেটোস্ফিয়ার নামে পরিচিত। বিস্তার কতটা? আমাদের শেষ স্তর অর্থাৎ এক্সোস্ফিয়ারের পর থেকে আমাদের বায়ুমণ্ডলের উচ্চতা আমরা কত ধরি? 10,000 কিলোমিটার পর্যন্ত। ক্লিয়ার? তাহলে এখানে বিস্তার কতটা? 750 কিমি উচ্চতা থেকে 10,000 কিমি উচ্চতা পর্যন্ত এই বায়ুস্তরটি বিস্তৃত। ক্লিয়ার? উপাদান, এখানে হাইড্রোজেন এবং হিলিয়ামের ইলেকট্রন আর প্রোটন রয়েছে। ইলেকট্রন আর প্রোটন দ্বারা স্তরটি গঠিত। কিভাবে বলবো? স্তরটি হাইড্রোজেন এবং হিলিয়ামের ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত। হাইড্রোজেন ও হিলিয়ামের ইলেকট্রন ও প্রোটন দ্বারা গঠিত। তাহলে কি দ্বারা গঠিত? ইলেকট্রন আর প্রোটন দ্বারা। এরপরে আমরা চলে যাই বৈশিষ্ট্য।
প্রথম বৈশিষ্ট্য, এই যে ইলেকট্রন এবং প্রোটন দ্বারা গঠিত বললাম, এই ইলেকট্রন প্রোটন মিলে এই স্তরটিতে একটি বলয় সৃষ্টি করেছে, বলয় আকারে অবস্থান করছে। স্তরটিতে এই ইলেকট্রন ও প্রোটন বলয় আকারে অবস্থান করে, বলয় আকারে বা বলয় সৃষ্টি করে অবস্থান করছে, বলয় আকারে অবস্থান করে। এখানে একটা শর্ট কোশ্চেন তোমাদেরকে বলে দিয়ে যাই, যেটা এর সঙ্গে লিখতেও পারো, আর না হলে শর্ট কোশ্চেন হিসেবে তোমাদের কাজে লাগবে। এই যে বলয়টা তৈরি হয়েছে, এই বলয়টাকে বলা হয় ভ্যান অ্যালেন বলয়। ক্লিয়ার? এটা এখানে দিতেও পারো, না দিলেও চলবে। তাহলে ইলেকট্রন এবং প্রোটনের একটা বলয় তৈরি হলো, এর ফলে এখানে একটা বিষয় ঘটলো, এর ফলে এখানে স্থায়ী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্র তৈরি হলো। দ্বিতীয় বৈশিষ্ট্য কি দিলাম? এর ফলে এখানে একটি স্থায়ী তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের সৃষ্টি হলো, ক্ষেত্রের সৃষ্টি হয়। এই তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রটি, এই তড়িৎ চুম্বকীয় যে ক্ষেত্রটা হলো, এই তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রটি সম্পূর্ণ বায়ুমণ্ডলকে বেষ্টন করে রয়েছে। 3 নম্বরে দিলাম, এই তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রটি সমস্ত বায়ুমণ্ডলকে বেষ্টন করে রয়েছে, ক্লিয়ার? এই স্তরটি, লাস্টের স্তরটি সম্পূর্ণ বায়ুমণ্ডলকে চারপাশ দিয়ে পুরো ঘিরে রয়েছে, বেষ্টন করে রয়েছে। আশা করছি বোঝা গেছে পুরো বিষয়টা। অনেকটা বড় প্রশ্ন, তাই সংক্ষেপে এইভাবে তোমরা বর্ণনাটা দেবে যাতে দ্রুত উপস্থাপন করতে পারো, পারলে এর থেকেও যদি ছোট করতে চাও করতে পারো। ক্লিয়ার? আজকের ক্লাস এখানে শেষ করলাম।